তাহলে আপনার এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা বানাতে আসলাম উদ্যোক্তা, কিন্তু আলাপ করতে করতে চলে গিয়েছি ব্যবসা পরিকল্পনা। তাহলে আমাদের একটু এই বিষয়টা রিলেশন করা দরকার, রিলেট করা দরকার। তো তরুণদের মধ্যে সব ধরনের ব্যবসা উদ্যোগ সৃষ্টির জন্য 2019-20 যে অর্থ বছর, এই অর্থ বছরে যে প্রস্তাবিত বাজেট ছিল, ওই বাজেটে প্রায় 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে আপনাদের জন্য শুধু। তো এখন আমরা মানে একটু বলি যেটা, যে উদ্যোক্তা কারা হবেন, একটু একটু মনোযোগ দেবেন সবাই। উদ্যোক্তা হতে গেলে সবার আগে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার মধ্যে একটা মন থাকা দরকার, যে আপনি নিজেকে আত্ম উৎসর্গ করবেন। একটা সেলফ স্যাক্রিফাইস মাইন্ড আপনার মধ্যে থাকতে হবে সবার আগে। 1 নাম্বার পয়েন্ট, যে আপনার মধ্যে একটা সেলফ স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে। তারপরে 2 নাম্বার যে পয়েন্টটা আপনার মধ্যে থাকতে হবে, সবার মধ্যে যারা উদ্যোক্তা হতে চান, যে কোনো খারাপ পরিস্থিতিকে সামলে ওঠার সামর্থ্য আপনার থাকতে হবে। যে কোনো খারাপ পরিস্থিতি, এই যে করোনা কাল এসেছে, কতগুলো যারা উদ্যোগ নিয়েছেন, নিশ্চয়ই উদ্যোগের মধ্যে ঝামেলা হয়েছে। যারা ব্যবসা করছেন তাদের নিশ্চয়ই এই 1 বছর, গত মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত ব্যবসা মন্দা, একজনও কেউ দেখাতে পারবেন না যে ভালো আছেন। তার মানে কিন্তু উদ্যোক্তা যদি হতে চান, আপনি সত্যি আসলে উদ্যোক্তা, সফল উদ্যোক্তা যদি আপনি হতে চান, তাহলে আপনাকে যে কোনো খারাপ পরিস্থিতি সামলে ওঠার সামর্থ্য থাকতে হবে। আর যে কোনো ধরনের, মনে রাখবেন, যে কোনো ধরনের ব্যর্থতা গ্রহণ করার মানসিকতা আপনার মানসিকতা আপনার থাকতে হবে। তাহলে 3টা বিষয় যার মধ্যে আছে, এই জন্য যারা উদ্যোক্তা হবেন তারা এখনই আজকে ক্লিয়ার হয়ে নেবেন যে এই 3টা গুণাবলী বা এই 3টা অভ্যাস আপনার মধ্যে আছে কিনা। ফার্স্ট হচ্ছে যে আমি উদ্যোক্তা হব, আমি এই উদ্যোক্তা হওয়ার জন্য আমি আমার সম্পূর্ণ আমি নিজেকে আত্মোৎসর্গ করব, এবং যে কোনো খারাপ পরিস্থিতিকে সামলে ওঠার মতো মানসিকতা, এবং যে কোনো ধরনের ব্যর্থতা গ্রহণ করার মন আপনার আছে। এই 3টা গুণাবলী যদি আপনার মধ্যে, 3টা বেশি বলি নাই, এই 3টা গুণাবলী যদি আপনার মধ্যে থাকে, আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। তো এই জন্য আসলে প্রথমে আপনার যেটা জানতে হবে, যে উদ্যোক্তা হতে গেলে আপনাকে সবার আগে যেটা জানতে হবে যে উদ্যোক্তা কে, অথবা উদ্যোক্তা কি জিনিস। উদ্যোক্তাকে আমরা সাধারণভাবে ব্যবসায় বলে থাকি, কিন্তু একজন উদ্যোক্তা আর একজন ব্যবসায়ী, এই দুইটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে, ফাইন লাইন ডিফারেন্স আছে। যেমন একজন মুদি দোকানদার, একজন মাছের ব্যবসায়ী, একজন সবজি বিক্রেতা, একজন ফলমূলের ব্যবসায়ী, এনারা ব্যবসায়ী, কিন্তু এনারা কিন্তু উদ্যোক্তা নন, এটা মনে রাখবেন। হ্যাঁ, তার বলে কি তিনি উদ্যোক্তা হতে পারবেন না? অবশ্যই পারবেন। তিনি একজন উদ্যোক্তা তখনই হবেন যখন নাকি তিনি মানুষের কোনো একটি গদবাঁধা সমস্যাকে, কোনো একটি সমস্যাকে গদবাঁধা নিয়মে সমাধান না করে উনি একটু ইনোভেটিভ উপায়ে, একটু অন্যরকম ভাবে, একটু 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 উল্টাপাল্টা ভাবে উনি সমাধান করবেন, তাইলে আমরা তাকে বলতে পারবো উদ্যোক্তা। তাহলে এখন একটা যদি আপনারা যদি বলেন যে তাহলে একটা আমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন উদ্যোক্তা, তো খুবই সহজ একটা সহজ উদাহরণ আমি সবসময় বলে থাকি, যেটা যেমন আপনার ধরেন আহ আমাদের বাংলাদেশের একটা মানে খুবই কমন একটা সামাজিক প্রবলেম হচ্ছে আহ, আহ, অপুষ্টিতে ভোগে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে বিশেষ করে শিশুরা অপুষ্টিতে ভোগে, এবং এই অপুষ্টিতে ভোগা নিয়ে এখন একটা প্রশ্নই মানুষ এরকম বিভিন্ন পাবলিক পরীক্ষাতে আসা শুরু হয়ে গেছে, যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ অপুষ্টিতে ভোগে। এই 70, 60, 80, 100 ঠিক দাও। তো এইরকম একটা মানে এই অবস্থা, এটা একটা বাংলাদেশের জন্য এটা একটা সুখকর কোনো মানে তথ্য না। কারণ মায়ের পেটে থেকে যখন বাচ্চা বের হয়ে আসে তখন তো কেউ অপুষ্টতা নিয়ে আসে না, সবাই পুষ্ট বাচ্চাই আসে প্রায় 99% ক্ষেত্রে, 95% ক্ষেত্রে। তো নিশ্চয়ই সামাজিক কোনো কারণ আছে যে কারণে বাচ্চারা অপুষ্টতাতে ভোগে, এবং এটা তো দ্বিমত করার কোনো প্রশ্ন, আমার সাথে দ্বিমত কেউই করবেন না যে আসলে বাংলাদেশে কোনো অপুষ্ট বাচ্চা নেই। গ্রাম অঞ্চলে বিশেষ করে 70-80% বাচ্চা এখন গ্রাম অঞ্চলে অপুষ্টতা নিয়ে বড় হয়। তো অপুষ্টতা নিয়ে যখন একটা বাচ্চা বড় হয় তখন কি হয়?
অপুষ্টতা নিয়ে বড় হলে আমাদের একটা অপুষ্ট গ্রাম হয়। অপুষ্ট গ্রাম যখন একটা অপুষ্ট সমাজ তৈরি করে, একটা অপুষ্ট সমাজ একটা অপুষ্ট জাতি তৈরি করে, একটা অপুষ্ট জাতি একটা অপুষ্ট দেশ তৈরি করে। তো আমরা কি এটা চাই? আমাদের সবার সামনে কিন্তু এই অপুষ্টতার সমস্যা সবার সামনে, চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে। কিন্তু আমরা কি কেউ চিন্তা ভাবনা করেছি যে এই অপুষ্টতা দূর করার জন্য একটু অন্যরকম একটা সৃষ্টিশীল কোনো উপায় আছে কিনা? মূলত আমরা যেটা করি, আমরা আমরা ওই যে ব্যবসায়ী কি করেন? ব্যবসায়ী হচ্ছে গদ বাঁধা নিয়মে সমাধান করেন। এই যে একটা সমস্যা, অপুষ্টতার সমস্যা, এইটাকে আমরা বাবা-মা তখন কি করি? অপুষ্ট বাচ্চা যদি অপুষ্টতার কারণে যে সমস্যাগুলো তৈরি হয়, তখন আমরা কি করি? গদ বাঁধা নিয়ম, ওই যে ডাক্তারের কাছে যাই। ডাক্তার দেখে বললেন যে, "না বাচ্চা ঠিক আছে, এই কিছু ওষুধ-টষুধ দিয়ে দেন।" ওষুধ দিয়ে বাচ্চা দেখা গেল যে হ্যাঁ, ১ম কিছু পুষ্টিকর খাবার লিখে দেন, কিছু ভিটামিন দিয়ে দেন। তারপরে দেখা গেল বাচ্চা ৬ মাস ভালো আছে, আবার ৬ মাস পরে আবার অপুষ্টতা। তার মানে আমি সমস্যাটার সমাধান করছি সবসময় ওই গদ বাঁধা নিয়মে। কিন্তু আপনি যদি উদ্যোক্তা হতেন, আপনি তখন এটা চিন্তা ভাবনা করতেন, পড়াশোনা করতেন, ভাবনা চিন্তা করতেন যে কেন অপুষ্টতার মূল কারণটা কি? মূল সমস্যাটা কোত্থেকে অপুষ্টতা তৈরি হচ্ছে? তো দেখা গেছে এই অপুষ্টতার ওয়ান অফ দ্য বিগ রিজন, একটা মূল কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে বাচ্চারা খালি পায়ে হাঁটাচলা করে। তখন আপনারা এখন প্রশ্ন করবেন, এখনই প্রশ্ন হয়তো সবার মনে আসছে যে স্যার, এই খালি পায়ে হাঁটার সাথে অপুষ্টতা সম্পর্ক কি? ওই যে বললাম উদ্যোক্তারা কিন্তু একটু পাগল টাইপের হন। তো অপুষ্টতা সম্পর্কে এটা দেখা গেছে যে গ্রাম অঞ্চলে সাধারণত বাচ্চারা এই মাটিতে, গ্রাম অঞ্চলে তো বেশিরভাগই মাটি, রাস্তা মাটির, উঠান মাটি, জমি, এগুলোর মধ্যে বাচ্চারা খেলে বেড়ায়। তো এই খেলে বেড়ানোর সময় মাটিতে এক ধরনের একটা কৃমি পাওয়া যায় যেটাকে বলা হয় হুক ওয়ার্ম। তো এই কৃমিটা খালি পায়ে যারা চলাফেরা করে তাদের পায়ের পাতার মধ্যে দিয়ে কৃমিটা শরীরে প্রবেশ করে যায়। এবং এই কৃমি যখন শরীরে প্রবেশ করে হুক ওয়ার্ম, তখন কি হয়? বাচ্চাটা ওই আপনি যতই তাকে ভালো পুষ্টিকর খাবার দেন, ওই খাবারের অর্ধেকটা বাচ্চার কাজে লাগে আর অর্ধেকটা ওই কৃমিটা খেয়ে। তাহলে দেখছেন আপনারা যে এই জুতা না পরার কারণে বাচ্চাদের অপুষ্টি হচ্ছে। তার মানে দিস ইজ এ বিগ সোশ্যাল প্রবলেম, আমাদের সামাজিক সমস্যা। এখন এই সামাজিক সমস্যাকে সমাধান করার জন্য আপনি একজন উদ্যোক্তা হিসেবে কি করতে পারেন? এবং আপনি যখন উদ্যোক্তা হবেন, তখন অবশ্যই আপনাকে আপনি যে সমাধানটা করতে যাবেন, এই সমস্যার সমাধানটা সবসময় আপনাকে একটা একটা ব্যবসায়িক মডেলের মাধ্যমে করতে হবে। একটা বিজনেস মডেলের মাধ্যমে আপনাকে সমস্যার সমাধান করতে হবে। আদারওয়াইজ আপনি সমস্যার সমাধান বেশিদিন টিকবে না। কারণ কোন বিষয়ের মধ্যে যদি কোন উদ্যোগের মধ্যে যদি বিজনেস না থাকে, মুনাফা না থাকে, তাহলে কিন্তু সেই বিজনেস কখনো সাস্টেইন করে না। তার মানে আপনি সামাজিক সমস্যা বের করেছেন এবং সেটা সলিউশনের জন্য আপনি কাজ করছেন ব্যবসায়িক মডেলের মাধ্যমে। কারণ আমরা জানি in this world nothing is free. If you want to get something, if you want to achieve something, you have to pay. আপনি এই যে আমার এখানে একটা পানির বোতল আপনাদের দেখাচ্ছি, এই পানির বোতলটা আমাকে কেউ যদি ফ্রি দিত, তাহলে আমি এটার গুরুত্বটা আমার মনোজগতে ঠিক সেভাবে এটার গুরুত্ব পড়তো না। কিন্তু যখন আমি এটা পকেট থেকে ৳১৫ খরচ করে যখন আমি এটা কিনে এনেছি, তখন পানিটা খাওয়ার সময় আমি চিন্তা করি যে একটু মানে খাওয়াটা ঠিক হচ্ছে কিনা বা পড়ে গেল কিনা। তার মানে হচ্ছে কি যে যখন নাকি মানে ফ্রি আর নন ফ্রি এই বিষয়গুলো যখন আপনি অনুধাবন করবেন, তখন ওই মডেলটা সাস্টেইন করবে। তাহলে আপনি কি করতে পারেন? তাহলে আপনি একটা করতে পারেন, যেহেতু সরকার ওই যে লেদার ফিনিশ প্রোডাক্টের একটা গুরুত্ব দিচ্ছে শিল্প খাতের জন্য, তাহলে আপনি একটা গ্রামে অঞ্চলে একটা কি করতে পারেন? আপনি একটা জুতা তৈরির একটা উদ্যোগ নিতে পারেন। জুতা তৈরির একটা কারখানা করার জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। যে জুতাটা আপনি কম দামে যেন গ্রামের প্রত্যেকটা মানুষকে আপনি সেই জুতাটা পরাতে পারেন। আপনারা জানেন যে ধরেন আপনি এটা এরকম হলো ব্যাপারটা যে আপনার মাথাতে এই আইডিয়াটা আসলো যে আচ্ছা ঠিক আছে, একটা সামাজিক সমস্যাকে আমি দূরীভূত করব এবং সেই সাথে আমি একটা ব্যবসায়িক মডেলের মাধ্যমে করব। তখনই কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন। যে উদ্যোক্তারা সবসময় একটা সমস্যাকে সমাধান করবেন উম পণ্য অথবা সেবার মাধ্যমে এবং একটা ব্যবসায়িক মডেলের মাধ্যমে। তাহলে এখন আপনার নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হচ্ছে তাহলে আপনাকে একটা জুতার ফ্যাক্টরি করা।
জুতার ফ্যাক্টরি করার মাধ্যমে আপনি একটা সামাজিক সমস্যাকে চিহ্নিত করেছেন, সেই সমস্যাটাকে সমাধান করছেন ব্যবসায়িক মডেলের মাধ্যমে। তাহলে জুতা তৈরির ফ্যাক্টরি আপনাকে করতে হবে। এখন ২ ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি একক মালিকানায় এটা করতে পারেন, অথবা যৌথ মালিকানাধীন মানে আরো কয়েকজন মানুষকে নিয়ে এটা করতে পারেন, অথবা একটা কোম্পানি লিমিটেড প্রাইভেট অথবা পাবলিক কোম্পানি করে এটা করতে পারেন। কিন্তু আরেকটা ভাবে এটা করা যায়, সেটা আবার আমরা অনেকে জানি না। আমাদের বাংলাদেশে কিন্তু কিছু খুব নামকরা জুতা তৈরির ফ্যাক্টরি আছে, যেমন অ্যাপেক্স শু, সবাই নাম জানেন আপনারা, অ্যাপেক্স। তারপরে আছে আপনার ওই যে বাটা, খুবই বিখ্যাত এরা। তারপরে আফজাল শু, পপি শু, তারপরে যে জাম কেটস, বেলি কেটস, কত কি আমরা এগুলো দেখি না, পেগাসাস, আফজাল শু, পপি শু। তো যারা বড় কোম্পানি জুতা তৈরি করে বাংলাদেশে এবং বিদেশে, তো আপনি জানেন নাইকি, অ্যাডিডাস, তারপরে মানে কামাচি, বিখ্যাত যে জুতা তৈরির যে ফ্যাক্টরি গুলো আছে, তারা কিন্তু তাদের তাদের কিন্তু বিশাল সাইজ ব্যবসার। তো তারা বড় কোম্পানিগুলো সাধারণত তাদের মানে একটা ফান্ড তারা রেখে দেয়, যেটাকে বলা হয় সিএসআর ফান্ড, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে সামাজিক দায়বদ্ধতা ফান্ড। তারা কিন্তু ওই ফান্ডটা ব্যবহার করে যে কোনো একটা সামাজিক উন্নয়নমূলক বা সামাজিক সমস্যাকে সমাধান করার জন্য তারা এই সামাজিক দায়বদ্ধতা ফান্ড ব্যবহার করে। এখন আপনারা যারা উদ্যোক্তা হতে এসেছেন, তাদের 90% হয়তো জানেন না যে এই ধরনের একটা ফান্ড, আপনি যদি তাদেরকে একটা বিজনেস প্রপোজাল লিখতে পারেন যে আমার সমাজে এই সমস্যা, আমার এলাকাতে এই সমস্যা, আমি এই সমস্যাকে সমাধান করার জন্য এই উপায় বের করেছি, এখন তোমরা হয় ইনভেস্ট করো অথবা তোমরাই জুতার একটা ফ্যাক্টরি করো আমার গ্রামে। তোমাদের এটা ওই সামাজিক দায়বদ্ধতা ফান্ড দিয়েই করো, নতুন করে ইনভেস্টমেন্ট করার দরকার নাই। তো আপনারা কি পারবেন এটা কেউ করতে, যে অ্যাপেক্স শুতে তাদেরকে তাদের সামাজিক দায়বদ্ধতা, আমাদের দেশে কিন্তু এই সামাজিক দায়বদ্ধতা ফান্ডের 90%ই অব্যবহৃত থেকে যায়, কারণ তারা এই ধরনের কোনো মানে নিজেরা তারা মানে নিজেরাও করেন না, এবং মানে এরকম কোনো উদ্যোক্তা যে তাদের কাছ থেকে ফান্ডটা নিয়ে এসে করবে সেরকমও তারা পান না। তখন দেখা যায় এই সিএসআর ফান্ড বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে ব্যবহার হয় ওই ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান করার জন্য, অথবা ওই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে টাকাটা যে পারপাসে রাখা থাকে সেই পারপাসে কেউ ব্যবহার করে না, তখন ওই টাকাটা অন্য খাতে নিয়ে যে ব্যবহার করে। আচ্ছা, তারপরে ধরেন জুতা তৈরির ফ্যাক্টরি আপনি করলেন, আপনার গ্রামে করলেন, জুতা তৈরি করা শুরু হলো, কোনো না কোনো ভাবে হয় আপনি ব্যক্তিগতভাবেই শুরু করলেন। করার পর নাকি যেটা হলো, তাহলে আপনি যদি বাচ্চাদেরকে জুতা পরাতে পারেন, তাহলে 50% অপুষ্টতা সমস্যার সমাধান আপনি করলেন, এবং সেই সাথে একটা জুতা তৈরির ব্যবসাও করলেন। তার মানে হচ্ছে কি যে আপনি ব্যবসার মাধ্যমে একটা সামাজিক সমস্যাকে সমাধান করার জন্য কাজ করে গেলেন। এবং আপনি যখন জুতা তৈরির ফ্যাক্টরি করবেন, তাহলে সেখানে আপনার সেলসম্যান লাগবে, আপনার মার্কেটিং ম্যানেজার লাগবে, সেলস ম্যানেজার লাগবে, প্রোডাকশন ম্যানেজার লাগবে, অ্যাকাউন্টেন্ট লাগবে। তার মানে আপনি এই যে ৫টা ৬টা লোককে চাকরির একটা ব্যবস্থা করে দিতে পারছেন। ৫ বছর ব্যবসা করলেন, ব্যবসা থেকে মুনাফা হলো। মুনাফা হওয়ার পর আপনি কি করবেন? এই মুনাফাটাকে আবার নিজের ভোগের জন্য ব্যবহার করবেন না। তখন ওই মুনাফাটা দিয়ে আপনি আবার আরেকটা কোনো সামাজিক সমস্যাকে খুঁজে বের করবেন, এবং সেই সামাজিক সমস্যাকে আবার ওই মুনাফার টাকা দিয়ে আপনি সমাধান করার জন্য আরেকটা উদ্যোগ নেবেন। এখন কিরকম উদ্যোগ নিতে পারেন? আপনি জুতা তৈরি করে, জুতার ফ্যাক্টরি করে ৫০% মানুষকে আপনি অপুষ্টতার হাত থেকে বাঁচালেন। তাইলে এখন আপনি যদি আবার গবেষণা করেন, আবার একটু চিন্তা ভাবনা করেন যে অপুষ্টতা তো ৫০% আমি দূর করলাম, আর বাকি ৫০% কিভাবে দূর করা যায়? এবং খালি দূর করার জন্য, সমস্যা সমাধানের জন্য কিন্তু শুধু আপনাকে মানে আইডিয়া হলেই হবে না, সেটাকে বাস্তবে রূপ দিতে হবে, এবং অবশ্যই একটা ব্যবসায়িক মডেলের মাধ্যমে করতে হবে। তাহলে এখন ব্যবসায়িক মডেল কিভাবে আপনি দাঁড় করাবেন? তাহলে দেখা গেল যে, তাহলে আবার চিন্তা করেন, গবেষণা করেন, ভাবেন, তাহলে কি হয়? শিশুরা, আপনারা খেয়াল করবেন, শিশুরা কিন্তু দুধ পছন্দ করে না। কিন্তু আপনি দুধ দিয়ে যদি চকলেট বানায় দেন, দুধ দিয়ে কেক বানায় দেন, দুধ দিয়ে মিষ্টি বানায় দেন, দই বানায় দেন, পনির বানায় দেন, ছানা বানায় দেন, সেটা আবার বাচ্চারা খুব খায়। তাহলে আমাদের, আপনি তখন কি করতে পারেন? আপনি তখন আবার আরেকটা, দেখা গেল যে চকলেট ফ্যাক্টরি করলেন, আপনি একটা মিষ্টির দোকান করলেন, আপনি একটা দইয়ের দোকান করলেন, আপনি এরকম ডেইরি রিলেটেড প্রোডাক্টের আরেকটা উদ্যোগ নিলেন।
তাহলে আপনি এখন যেহেতু আপনি উদ্যোক্তা এবং আপনি একটা সমস্যার সমাধান করছেন ইনোভেটিভ উপায়ে, ক্রিয়েটিভ উপায়ে, সৃজনশীল উপায়ে, সৃষ্টিশীল উপায়ে, তাহলে আপনি এখন যে চকলেটটা বানাচ্ছেন সেই চকলেটটা আবার বাজারে যে কিটক্যাট অথবা ওই যে ক্যাডবেরি যে চকলেট পাওয়া যায় সেই চকলেটের মতো একই রকম করবেন না। আপনি আবার ওই চকলেটের মধ্যে ভিটামিন সি ঢুকাই দিবেন। যে এটা কি? এটা হচ্ছে এনামুল হক মাগুরা, এটা হচ্ছে এনামুল হক চকলেট, এর মধ্যে ভিটামিন সি যুক্ত চকলেট। এটা কি? এটা হচ্ছে ভিটামিন কে যুক্ত দই। এটা কি? এটা হচ্ছে ভিটামিন এম যুক্ত মিষ্টি। এটা কি? এটা কেকটা এটা হচ্ছে ভিটামিন অমুক ভিটামিন ডি যুক্ত কেক। তো আপনি যে উদ্যোগগুলো নিবেন সেগুলোর মধ্যে অবশ্যই একটা ভ্যালু এডিশন করবেন, যে ভ্যালু এডিশনের মাধ্যমে একটা সামাজিক সমস্যার সমাধান হয়। আর একটু অন্য মিষ্টির দোকান তো কেকের দোকান তো প্রত্যেক এলাকাতে আছেই, মানুষ ব্যবসা করছে কেকের। কিন্তু আপনি যখন উদ্যোক্তা হবেন তখন আপনি ওই সমস্ত প্রোডাক্টের মধ্যে এমন একটা ভ্যালু যোগ করবেন, একটা ভ্যালু এডিশন করবেন, একটু অন্যভাবে এমন একটা প্রোডাক্ট বানাবেন যে প্রোডাক্টটা একটা সামাজিক সমস্যাকে সমাধান করে। বুঝতে পারছেন আমার মানে কথাগুলো? তার মানে আপনি যে উদ্যোগগুলো নেবেন, এই উদ্যোগগুলো তাহলে আপনি কি হলো আপনি দেখেন তাহলে এই যে সামাজিক যে সমস্যা অপুষ্টতা সমস্যার সমাধানের জন্য আপনি একক ব্যক্তি দুইটা ব্যবসা দাঁড় করালেন। একটা হচ্ছে জুতা তৈরির ফ্যাক্টরি করে অপুষ্টতার 50% দূর করলেন। আর বাকি 50% বাচ্চারা যে সমস্ত খাবার পছন্দ করে সেই সমস্ত ডেইরি রিলেটেড প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টের মধ্যে আপনি ভ্যালু এডিশন করে আপনি দেখা গেল যে ওই যে নিউট্রিয়েন্টস 50% তো জুতা পরে কমালেন, আর এরপরে খাবার দিয়ে দই, বাচ্চারা দই পছন্দ করে দইয়ের মধ্যে একটু ভিটামিন সি দেন, কেক পছন্দ করে কেকের মধ্যে ভিটামিন এ দেন। তার মানে যে সমস্ত ভিটামিনস গুলো বা মিনারেলস গুলো দরকার হয় সেগুলো সংশ্লিষ্ট পণ্য আপনি তৈরি করলেন। তাইলে আপনি দুইটা উদ্যোগ দাঁড় করালেন, একটা হচ্ছে ডেইলি রিলেটেড প্রোডাক্ট, একটা হচ্ছে জুতা তৈরি প্রোডাক্ট, এবং এই দুইটা প্রোডাক্ট দিয়ে আপনি একটা সমাজের একটা বড় একটা এই যে সামাজিক সমস্যা অপুষ্টতা সমস্যা দূরীভূত করলেন। এবং আমি মানে গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে যে এই ধরনের ব্যবসা যদি আপনি ভিটামিন সি যুক্ত চকলেট করতে পারেন, ভিটামিন শক্তি, ওই যে একসময় বাংলাদেশে পাওয়া যেত গ্রামীণ শক্তি দই, গ্রামীণ শক্তি দই, শক্তি দইটা এখন বন্ধ হয়ে গেছে আমি জানি না কেন। তো ওই দইটার মধ্যে কিছু ভিটামিন দেওয়া ছিল, খুবই খেত মানুষ, ইয়োগার্ট বলে আর কি। হ্যাঁ, তো মূলত আপনাদেরকে যারা উদ্যোক্তা হতে চান, মানে ব্যবসায়ী না, যারা উদ্যোক্তা হতে চান, তাহলে তাদেরকে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা সমস্যাকে চিহ্নিত করা। তবে আবার উদ্যোক্তা হওয়ার জন্য নিজে থেকে কোনো সমস্যা বানাবেন না, যে আমি উদ্যোক্তা হতে চাই, সমস্যা নাই, আমি একটা সমস্যা তৈরি করি তারপরে আমি সমস্যার সমাধান করি, সেটা আমি বলছি না। আমাদের অলরেডি যে সমস্ত সামাজিক সমস্যা এক্সিস্ট করে, সামাজিক সমস্যা অলরেডি তৈরি হয়ে আছে, এই ধরনের সমস্যাকে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে চিহ্নিত করা। হতে পারে এটা আপনি আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থেকে কেউ সমস্যায় পড়েছেন, বা আপনার আশেপাশের কেউ সেই সমস্যার সম্মুখীন হয়েছেন, অথবা আপনার পরিবারের কেউ একটা সমস্যার মধ্যে আছে, অথবা সেটা কোনো সামাজিক সমস্যা হতে পারে। মোট কথা একটা সমস্যা চিহ্নিত করা এবং সেটির একটি উদ্ভাবনী সমাধান বের করা। এর পরের যে কাজ সেই কাজ হলো সেই সমস্যা এবং তার উদ্ভাবনী সমাধানের জন্য একটা ব্যবসায়িক মডেল খাড়া করা। তো মোটামুটি এটুকু হয়ে গেলে আপনার কাজটা শেষ হয়ে যায়। এরপরে যে কাজটা, সেই কাজটা হচ্ছে আপনার যে কাজটা আপনি চিন্তা করলেন এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এই কাজের একটা সফল পরিণতি দেখার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, নিজেকে একটা টিম তৈরি করে নিতে হবে, যে টিমটার ক্যাপ্টেন হচ্ছেন আপনি, এবং আপনার সাথে ভাইস ক্যাপ্টেন থাকবে এবং আপনার সাথে প্লেয়ার থাকবে। আপনি সবসময় যে টিমটা তৈরি হবে সেই টিমটা একটা ভিন্ন ভিন্ন সেক্টরের মানুষকে নিয়ে একটা টিম বানাতে হবে, ভিন্ন ভিন্ন সেক্টর। আপনি দেখেন না ফুটবল টিমে 11 জনে কি একই রকম খেলে না, এর মধ্যে 4 জন ব্যাকিতে খেলে, মাঝখানে মিডফিল্ডে 2 জন খেলে বা 3 জন খেলে, লেফট ফরওয়ার্ড খেলে, রাইট ফরওয়ার্ড খেলে, একজন গোলকিপার থাকে। এই 11 জন টিমের মধ্যে কত বৈচিত্র্য দেখতে পাচ্ছেন। সিমিলারলি একটা ক্রিকেট টিমের মধ্যে সবাই কিন্তু ব্যাটসম্যান না, সবাই কিন্তু বোলার না, সবাই কিন্তু উইকেট কিপার না। একজন 2 জন উইকেট কিপার থাকেন, একজন থাকেন, আর একজন সহ উইকেট কিপার থাকেন। কেউ বোলার হন, ফাস্ট বল করেন, কেউ স্পিন বল করেন, কেউ ভালো ব্যাট করেন, কেউ ভালো ফিল্ডিং করেন। জন্টি রোডস একজন নাম করা ফিল্ডার ছিলেন, তাই না? তো
এইভাবে আপনার এই 11 জন টিমের মধ্যে দেখেন কত বৈচিত্র্যতা। তো আপনি যদি 5 জন মেম্বারকে দিয়েও একটা টিম তৈরি করেন, অবশ্যই 5 জন ভিন্ন ভিন্ন মানে সেক্টরের মানুষকে এর মধ্যে রাখতে হবে। তো যখন টিম আপনার তৈরি হয়ে গেল, একটা উদ্যোগ আপনি সফল করতে চাচ্ছেন, এই টিমটা তৈরি হওয়ার পর আপনাকে এরপরে কাজ হচ্ছে এই একটা উদ্ভাবনী সমাধান বের করা। আপনি সমস্যাটা আছে, ধরেন আমি জানি না এখন আপনার এলাকায় কি সমস্যা আছে, হতে পারে এরকম সমস্যা আমরা খুবই কমন। যেমন দেখা গেল যে রংপুর অথবা ঠাকুরগাঁও অথবা মাগুরা নড়াইলে ভেজাল যুক্ত মানে আমি মানে ভেজাল মুক্ত দুধ পাচ্ছি না। তার মানে এটা একটা সামাজিক সমস্যা। আমি এই ভেজাল দুধ খেয়ে কি আমাদের শরীরের ক্ষতি করছি, বা ভেজাল মুক্ত আমি কোনো বেকারি আইটেম পাচ্ছি না। তাহলে আপনার এটা একটা সামাজিক সমস্যা যে আমার এখন ভালো খাবার নাই, মানে ভেজাল মুক্ত খাবার নাই। তাহলে আপনারা যারা উদ্যোগ নেবেন, আমি গতকালকে একটা ক্লাস নিচ্ছিলাম এক জায়গায়, একজন উদ্যোক্তা উনি এত সুন্দর করে বললেন, আমি খুব খুশি হয়েছি যে উনি সরিষা তেলের একটা উদ্যোগ নিয়েছেন এবং উনি ওই কাঠের ঘানি দিয়ে সরিষার তেল ভেঙে উনি উৎপাদন করছেন। তো উনি একটা বিষয় জানতে চাচ্ছিলেন যে নর্মাল যে উৎপাদন খরচ 165 টাকা বা 160 টাকা কেজি, কিন্তু ওনারটা করতে গেলে উনি কত টাকা প্রাইসিং করবেন সে হিসাবটা উনি করতে পারছেন না। কারণ বিজনেস প্ল্যানের মধ্যে তো আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তো এটা বর্ণনা করতে হবে যে প্রোডাক্ট প্রাইসিং করা। আপনি একটা মিষ্টি তৈরি করে 200 টাকা কেজির মিষ্টি আপনি ইচ্ছা করলে 500 টাকা বলতে পারবেন না। আপনারা যারা উদ্যোগ নেবেন কিসের? হয় পণ্য উৎপাদনের সুযোগ নেবেন, অথবা সেবা। হয় পণ্য উৎপাদন করবেন অথবা সেবার মাধ্যমেই তো আপনি একটা সমস্যার সমাধান করবেন, তাই তো? তো আপনি এখন পণ্য উৎপাদন করতে গেলে পণ্যের প্রাইসটা কত হবে, 1 কেজি মিষ্টির দাম কত হবে, একটা জুতার দাম কত হবে, এইটা করার জন্য আপনাকে ওই যে ব্রেক ইভেন পয়েন্ট, যেটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ আপনার শেখানো হবে, ব্রেক ইভেন পয়েন্ট নামে একটা সূত্র আছে, যে সূত্রের মাধ্যম দিয়ে ওই একটা প্রোডাক্টের প্রাইসিং ঠিক করা হয়। একটা যে কোনো দ্রব্য বা পণ্যের প্রাইসিং ঠিক করার জন্য একটা সূত্র আছে। ওই সূত্রটা আপনারা যেদিন ফাইন্যান্সিয়াল আর্থিক পরিকল্পনা নিয়ে একটা মডিউল আছে, যেদিন আপনাদের প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার একটা ক্লাস হবে আর্থিক পরিকল্পনা, সেই দিন আপনারা শিখবেন প্রোডাক্ট প্রাইসিং করা। যে কেউ ইচ্ছা করলেই প্রোডাক্ট প্রাইসিং ইচ্ছা মতো করা যাবে না। আপনাকে ওই উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয়ের হিসেব নিকেশ করে কিন্তু ওই প্রোডাক্ট প্রাইসিং করতে হয়। তো সেটা একটা সূত্রের মাধ্যমে আপনারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যেদিন করবেন সেদিন শিখবেন। তো আজকে যেহেতু সেটা বিষয় না, আমি এই জন্য ওইদিকে যাচ্ছি না। তো প্রথমে আপনি যখন টিম তৈরি হলো আপনার, এখন টিম তৈরি হওয়ার পর আপনাকে এখন আপনার উদ্ভাবনী সমাধান নিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। তো এখন এই সমস্যার সমাধান হতে পারে পণ্য দিয়ে অথবা সেবা দিয়ে। যাই হোক না কেন, আপনাকে প্রথমে যে কাজটা করতে হয়, প্রথমে যে আপনি একজন উদ্যোক্তাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রোটোটাইপ তৈরি করা। এখন আপনি প্রশ্ন করবেন যে প্রোটোটাইপ কি জিনিস? প্রোটোটাইপ হলো আপনি যে একটা সমস্যার সমাধান করতে যাচ্ছেন, সেটা কিভাবে আপনি করছেন তার একটা মানে বাস্তব একটা চিত্র বা ছবি, যেটার মাধ্যমে যে কেউ দেখে বুঝতে পারবে যে আপনি আপনার সমস্যাটা এভাবে সমাধান করতে যাচ্ছেন। যেমন ধরেন, উদাহরণ দিয়ে যদি বলি, যে আপনি খাদ্যের মান নির্ণয় করবেন। মানে যারা অনেকে আমার উদ্যোক্তা আছেন, উদ্যোক্তা ভাই আছেন, উদ্যোক্তা বোনেরা আছেন, যারা বিভিন্ন যে বেকারি আইটেম তৈরি করেন। এখন তো করোনা প্যান্ডেমিক এর মধ্যে এটা খুবই জনপ্রিয় হয়ে গেছে যে বাসাতেই খাবার দাবার তৈরি করে। আচ্ছা, আপনারা একজন স্ক্রিনে দাগ দিচ্ছেন, স্ক্রিনে কেউ দাগ দেবেন না। তো কি বলছিলাম ভুলে গেলাম। ও, যারা ধরেন বেকারি, এই যে করোনা প্যান্ডেমিক এর মধ্যে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে বাসা থেকে খাবার তৈরি করে সাপ্লাই করা। অনেকেই কিন্তু তাদের সামাজিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠানে কিন্তু ওই অর্ডার দিয়ে খাবার তৈরি করে অনেক আমাদের, বিশেষ করে আমাদের নারী উদ্যোক্তারা এই কাজটা করছেন। বেকারি আইটেম তৈরি করছেন, পিঠা, পায়েস, কেক, পেস্ট্রি, মিষ্টি বাসাতে বানিয়ে অনলাইনের মাধ্যমে বিক্রি করছেন। ভেরি গুড। তো যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে স্যালুট। তা আপনি যে এই পণ্যটা বানাচ্ছেন, এই পণ্যটা বানানোর সময় যেহেতু এগুলো বেকারি রিলেটেড আইটেম, বেকারি আইটেম গুলো আপনারা জানেন যে খুব সহজে কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি একটা বিস্কিট বানালেন, বিস্কিটটাকে আজকে যদি বাতাসে রেখে দেন, বাইরে রেখে দেন, কালকে এসে দেখবেন বিস্কিটটা চিপসে গেছে। কারণ বাতাসে কি থাকে? বাতাসে পানি থাকে, ময়েশ্চার থাকে। ময়েশ্চার ওই বিস্কিটটা ময়েশ্চার অ্যাবজর্ব করে, পানি অ্যাবজর্ব করে বিস্কিটটা বা কেকটা ম্যাক্সিমাম কত 3 থেকে 4 দিনের বেশি আপনি বাইরে রাখলে তাতে ছাতা পড়ে যায়, ছত্রাক হয়।
আপনি আর কিন্তু কেকটা খেতে পারবেন না। তাহলে আপনি এই যে বেকারি আইটেম যখন বানানোর একটা বিজনেস প্ল্যান আপনি যখন জমা দেবেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটা এই আপনি যে বেকারি আইটেম করছেন, বেকারি আইটেমের সাথে আপনাকে ২টা যন্ত্রের বর্ণনা আপনাকে দিতে হবে। তো আপনি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো বেকারি আইটেম করব, আমাকে কেন ওই ২টা যন্ত্র আবার লাগবে? আবার কি কি যন্ত্র লাগবে? হ্যাঁ, এটাই হচ্ছে একজন উদ্যোক্তা। ২টা যন্ত্র লাগবে। একটা হচ্ছে এই যে পিএইচ মিটার, আপনারা যারা বিজ্ঞানের ছাত্র তারা এটা বুঝতে পারবেন সহজে। পিএইচ মিটার নামে একটা যন্ত্র পাওয়া যায় যে যন্ত্র দিয়ে খাবারের মান নির্ণয় করা যায়। খাবারটা অ্যাসিডিক নাকি খাবারটা ক্ষারীয় নাকি খাবারটা নিউট্রাল, এটা মেজার করার জন্য খুবই অল্প দাম। এই ২,০০০ থেকে ২,৫০০ টাকা একটা যন্ত্র পাওয়া যায় যেটা আপনাকে কিনতে হবে। তারপরে আপনার আরেকটা হচ্ছে হাইগ্রোমিটার কিনতে হবে। মানে যেটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত আছে সেটা বের করা যায়। যেটাকে বলা হয় হাইগ্রোমিটার বা আর্দ্রতা পরিমাপ করার যন্ত্র। তাহলে আপনি যখন প্রোটোটাইপ বানাচ্ছেন, ওই প্রোটোটাইপ বানানোর সময় কিন্তু আপনাকে বলতে হবে যে আমার কাছে কিন্তু আমি বেকারি আইটেমের বিজনেস করতে যাচ্ছি। আর এই সমস্যা আছে, খাবারের মান নির্ণয় করার জন্য আমি এই ২টা যন্ত্র আমি ব্যবহার করতেছি। তাহলে আপনার ব্যবসাটা যিনি আপনার পেছনে ইনভেস্ট করবেন, তারা কিন্তু আপনাকে বুঝতে পারবে যে না আসলে আপনি ব্যবসা করতে চান। আপনি আসলে মনোযোগ আছে আপনার, আপনি পড়াশোনা করেছেন। আপনার আপনার পেছনে ইনভেস্টররা এগিয়ে আসবে। তো প্রোটোটাইপ বিষয়টা আপনাদের সবাইকে যারা উদ্যোক্তা হবেন তাদেরকে প্রোটোটাইপ বিষয়টা জানতে হবে। এখন প্রোটোটাইপ যখন হয়ে যাবে তারপর আপনাকে যে পণ্যটা আপনি বানাতে যাচ্ছেন সেটাকে বাজারে ছাড়তে হবে। তো আমি বলি সবসময় যে যেকোনো একটা পণ্য বাজারে ছাড়ার আগে অন্তত ৫ জন ভোক্তার কাছ থেকে এর এই পণ্যটার মতামত সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে। এর মাধ্যমে বোঝা যাবে যে আপনার পণ্য বা আপনি যে সেবাটা দিতে যাচ্ছেন সেটার মার্কেটের ভ্যালু কত। তো ভোক্তাদের মতামত যদি পজিটিভ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখন প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসার জন্য প্রস্তুত হয়েছে। মার্কেটে প্রোডাক্ট আনা এবং মার্কেটে এই প্রোডাক্ট আসার আগে যখন আপনি এটার একটা যে বলে না একটু মিলাদ মাহফিল করা বা এটার একটা প্রোডাক্ট লঞ্চিং বলি আর কি আমরা, এই প্রোডাক্ট লঞ্চ বা ইনগুরাল সেশন বা উদ্বোধন করার জন্য আপনার কিন্তু অনেক টাকা পয়সার দরকার হবে। মানে মূল জায়গা যেটা টাকা পয়সার দরকার, এটাই হচ্ছে মূল জায়গা। কেমন? তো এই টাকা পয়সা সাধারণত কি হয়, একজনের পক্ষে বহন করা প্রায় সম্ভব হয় না। তখন আপনাকে সাহায্য করেন কে? যারা সাহায্য করতে এগিয়ে আসেন তাদেরকে বলা হয়, আমরা বলি ইনভেস্টর বা একটু আর একটু ভালোভাবে বললে আমরা বলি অ্যাঞ্জেল ইনভেস্টর, মানে দেবদূত বিনিয়োগকারী। তো মূলত এই বিনিয়োগকারীরা আপনার পেছনে টাকা বিনিয়োগ করবেন, তবে তারা বিনামূল্যে বা ফ্রি বিনিয়োগ করবেন না। তারা এই টাকাটা আপনার পেছনে বিনিয়োগ করবেন একটা নির্দিষ্ট মালিকানার বিনিময়ে। এই জন্য আপনাকে প্রথমেই আসলে একজন উদ্যোক্তাকে সবার আগে জানতে হবে যে বিনিয়োগকারীরা কি চান, বিনিয়োগকারীরা কি চান, কিভাবে চান, কোন পর্যায়ে আসার পর তারা বিনিয়োগ করেন এবং আপনার কি দেখে তারা বিনিয়োগ করবে। এই বিষয়গুলোর উত্তর আপনার প্রত্যেকটা উদ্যোক্তা ভাইকে বোনকে ক্লিয়ার হয়ে নিতে হবে যে বিনিয়োগকারী যেহেতু আপনার মূলধনের সমস্যা, আপনার পেছনে বিনিয়োগকারী আসতে হবে। তাহলে বিনিয়োগকারীরা কিভাবে চান, কখন চান, কিভাবে চান এবং কোন পর্যায়ে আপনি আসার পরে তারা বিনিয়োগ করবেন। আপনি শূন্য হাতে আছেন, যদি আশা করে থাকেন যে আপনার পেছনে কেউ ১০ লক্ষ টাকা নিয়ে হাজির হবে, আপনি মানে প্রকাশ স্বর্গে বসবাস করবেন। তার মানে আপনার কিছু একটা থাকতে হবে। তো মূলত এরপরে আপনার প্রোডাক্ট যখন লঞ্চ হবে তখন মার্কেটে যখন একটা বেশ বড় পরিমাণে একটা প্রোডাক্ট আসবে তখন আপনার টার্গেট থাকবে প্রাথমিকভাবে একটু বেশ বড়সড় পরিমাণে একটা প্রোডাক্ট নিয়ে আসা। এর জন্য আপনার কর্মী বাহিনী লাগবে, আপনার পরিবেশক লাগবে। তাতে কি হবে? খরচ বাড়বে। তো ধরে নেওয়া যাক আপনি মার্কেটে ১০,০০০ একটা পণ্য বানাইছেন, সে পণ্যটা ১০,০০০ পিস বা ১০,০০০ প্রোডাক্ট আপনি মার্কেটে আনবেন। তাহলে আপনার কিন্তু বেশ ভালো পরিমাণে টাকার দরকার হবে। তো যে বা যারা এই টাকাটা আপনার পেছনে বিনিয়োগ করেন তারা কারা? তাদের নাম কি? তাদের নাম হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্ট। এই ভেঞ্চার ক্যাপিটালিস্টরা এরা আবার কিন্তু নিজের পকেটে টাকা নিয়ে এসে আপনার পেছনে দেয় না। এনারা আবার করেন কি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে এনে আপনার পেছনে বিনিয়োগ করেন। তবে মজার বিষয় ভেঞ্চার ক্যাপিটালিস্টরা মানুষের কাছে থেকে টাকা এনে বিনিয়োগ করে কিন্তু এরা আবার ১ মাস ২ মাস পরে আপনার টাকাটা বলবে যে এখন আমার টাকাটা ফেরত দাও, তা কিন্তু না। ন্যূনতম ৫ থেকে ৭ বছর পর এই ভেঞ্চার ক্যাপিটালিস্টরা
একটা নির্দিষ্ট পরিমাণ রিটার্ন জেনারেট করার পরে তারা তাদের টাকাটা ফেরত নেন। তো এগুলো কথাবার্তা যেগুলো বললাম এগুলো ছিল আসলে একজন উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধাপ। তবে উদ্যোক্তা হতে গেলে আমি আবারও আপনাদের সবাইকে মনে করে দিতে চাই, সবার প্রথমে যে বিষয়টা দরকার হবে, একটা আত্মোৎসর্গ করার মনোভাব আপনার থাকতে হবে, যে কোনো খারাপ পরিস্থিতিকে সামলে ওঠা এবং যে কোনো ব্যর্থতা গ্রহণ করার সামর্থ্য আপনার মধ্যে থাকতে হবে। আর একটা বিষয় বলি যে যদি কারো ব্যবসা পরিচালনা করার কোনো অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনার উচিত হবে, আপনার মানে সবারই উচিত হবে যে যে কোনো একটা ব্যবসা পরিচালনা হয় এ ধরনের একটা প্রতিষ্ঠানে আপনাকে পার্ট টাইম জব করা। এবং পার্ট টাইম জব করার উদ্দেশ্য হচ্ছে কিন্তু জব করা না, এর উদ্দেশ্য হচ্ছে আপনি পার্ট টাইম জব করে যে কোনো একটা ব্যবসার খুঁটিনাটি দিক সম্পর্কে হাতে কলমে শিখে নেয়া। এতে করে আপনার নেটওয়ার্কিং বাড়বে, যা নেটওয়ার্কিং যদি বাড়ে তাহলে পরবর্তীতে আপনার আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট যে শব্দটা আমরা বলি অথবা ক্লায়েন্ট ডেভেলপমেন্ট যে শব্দগুলো এগুলোতে আপনার সাহায্য করবে। তো আমরা যেমন ছোটবেলা থেকে যখন বড় হই তখন একটা শব্দ আমরা সবাই মোটামুটি শুনে বড় হয়েছি না, যে নলেজ ইজ পাওয়ার। কে শোনেননি? আমার মনে হয় সবাই শুনেছেন। ছোটবেলায় বাবা মা বলতো না, স্কুলের টিচাররা বলতো নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। তো যখন নাকি আমরা এটা শুনেই বড় হলাম, তারপরে যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তে আসলাম তখন শুনলাম যে না এখন নাকি আর নলেজ ইজ পাওয়ার এটা ভুল, এটা ঠিক না, এখন হয়ে গেছে নাকি ইনফরমেশন ইজ পাওয়ার, মানে যার কাছে যত বেশি তথ্য আছে সে তত শক্তিশালী। এই যে দেখেন আপনারা আজকে আমাদের ইএসডিপি প্রোগ্রামে এসেছেন, নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে তথ্যটা আপনি পাইছেন। বাংলাদেশে আপনার এলাকায় তো আরো মানুষ আছে, অনেকে হয়তো জানেও না এই তথ্যটা। আপনি তথ্যটা জেনেছেন, তারপরে অ্যাপ্লিকেশন করছেন, তারপরে ভাইবা দিচ্ছেন, তারপরে একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি এই প্রোগ্রামে আসছেন। তার মানে কি আপনি 10 জন থেকে এই তথ্যটা থাকার কারণে আপনি 10 জন থেকে একটু এগিয়ে থাকলেন। তো এখনকার মানে সময়টা হচ্ছে তথ্যের যুগ। ইনফরমেশন ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, ঠিক আছে, হ্যাঁ সেটাও ঠিক আছে, এটাকে আমরা একদম উড়িয়েও দিচ্ছি না, কিন্তু এখন ইনফরমেশন ইজ পাওয়ার। তারপরে নাকি আপনার শুনলাম যে এটা অনেক দিন চললো, ভালো কথা, ইনফরমেশন গেল। যেমন ওই যে আরেকটা সরকারের কিন্তু আরেকটা প্রজেক্ট আছে, এই ইনফরমেশন গুলো আপনারা জানেন কিনা, ইএলডিপি নামে একটা প্রোগ্রাম আছে সরকারের, যেটা আর্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইএলডিপি, এটা আইসিটি মিনিস্ট্রির আওতায় পরিচালিত হয়। তো এই তথ্য হয়তো অনেকে জানেন না, কিন্তু যিনি জানলেন তথ্যটা তাহলে আপনি আর একটা ধাপ এগিয়ে থাকবেন। তার মানে বর্তমান যুগটা হচ্ছে তথ্যের যুগ, যে তথ্যের যে যত বেশি শক্তিশালী তারা তত শক্তিশালী। এই শব্দ অনেক যে শুনলাম, এখনকার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন এই জামানাতে এসে আবার শুনছি যে না এখন নাকি আর ইনফরমেশন ইজ নট পাওয়ার। কি পাওয়ার? এখন শোনা যাচ্ছে যে কমিউনিকেশন ইজ পাওয়ার, নেটওয়ার্কিং ইজ পাওয়ার। মানে যে যত বেশি মানুষের সাথে যোগাযোগ করতে পারে, যোগাযোগ খালি করতে পারলে হবে না, যোগাযোগ রক্ষণাবেক্ষণ করতে পারে,